দেখো গতদিন আমরা পড়েছিলাম লেসন 7 এর কতদূর অবধি লেসন 7 এর আমরা পড়েছিলাম এই লাইনটা অবধি ওই সিড হ্যাড রাশ টু কল হেল্প মানে ওই যে সিড যখন ডাকতে গেল আন্ট পলিকে এই মোমেন্টটা অবধি বা এই সিচুয়েশনটা অবধি আমরা পড়েছিলাম। কোশ্চেন হচ্ছে সিড কেন ডাকতে গেল, আন্ট পলিকে ডাকতে কেন গেল, কারণটা কি না কারণটা আমরা গতদিন যেটা পড়েছিলাম তার জিস্ট যেটুকু সেটা হচ্ছে টম ইজ এ বয়, হি ইজ ভেরি নটি and always wanted to stay at home and interest on doing other things but not going to school. সেই স্কুল কিন্তু একদমই যেতে চায় না, স্কুল যাওয়া তার খুবই অপছন্দের কাজ এবং স্কুল না যাওয়ার জন্য সে এভরি মানডে বা স্কুল যাওয়ার দিনগুলোতে সে কিছু নানা রকম সে প্রিটেন্ড করে যে আমি এই কারণে স্কুল যাব না। আগের দিনের যে ঘটনাটা আমরা পড়েছি সে প্রথমে বিভিন্ন জায়গা বডির চেক করে সে এটা লাস্ট আলটিমেটলি যেটা ভেবেছিল যে কি আমার একটা পায়ে যন্ত্রণা, তার টোতে প্রচন্ড পেন এবং সে কোনো মতেই আর স্কুল যেতে পারবে না। এরকমই টোতে পেন ড্রামা করার সময় তার যে ভাই সে পাশে ঘুমাচ্ছিল এবং সে প্রচন্ড আর্তনাদ করে চিৎকার করে সে সিডকে অর্থাৎ তার যে ব্রাদার তাকে সে ওঠাবার চেষ্টা করছিল এবং আলটিমেটলি সাকসেস, অর্থাৎ সে প্রচন্ড নাড়িয়ে ঝাঁকিয়ে সিডকে ওঠাতে সে সাকসেস হয়েছিল এবং আফটার দ্যাট when Sid woke up he saw that Tom was too much crying and felt pain in his toe and said that I am dying now. লাস্ট লাইনটা থেকে আমরা আবার আজকে পড়ার চেষ্টা করছি। দেখো যেখানে কি বলেছিল যে সিড হ্যাড রাশ টু কল হেল্প, তার আগের লাইনটা একবার লক্ষ্য করবে। কোটেশনের মধ্যে ঠিক যেমন মারা গেলে মানুষজন যেভাবে আচরণ করে টমের আচরণটা কিরকম না, টম ফিল করছে যে সে যেন মারাই যাচ্ছে, বলছে আই ফরগিভ এভরিবডি সিড টেল দেম সো, আমি যখন মরতেই যাচ্ছি সুতরাং সব লোকজনকে ক্ষমা করে দিলাম। সিড প্রচন্ড পাজল হয়ে গেছে এইসব কথাবার্তা শুনে যে কি সিচুয়েশন হলো, কি ঘটনা হলো, টম তাহলে কি সত্যি সত্যি মারা যাচ্ছে। সেই জন্য সিড হ্যাড রাশ টু কল হেল্প। রাশ মানেটা হচ্ছে কি না রান কুইকলি অর হারিলি, সে খুব স্পিডে দৌড়ে গেল কি জন্য, টু কল হিজ আন্ট পলি। সেকেন্ড লাইন বলছে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়াকিং পারফেক্টলি, তাহলে এই যে সিড দৌড়ে ডাকতে গেল টম কিন্তু মনে মনে প্রচন্ড হ্যাপি। হোয়াই হি ওয়াজ সো হ্যাপি? বিকজ হিজ ইমাজিনেশন ইজ গোয়িং টু প্রসিড। কি হচ্ছে বলছে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, এখনো অব্দি টম যা যা ভেবেছে যে এটার পর এটা করতে হবে, ওটার পর এটা করলে সেই রকমই কিন্তু ঘটনাটা ঘটতে চলেছে। বলছে ওয়াজ ওয়ার্কিংলি পারফেক্টলি বাই নাও, এখনো অব্দি কোনো গন্ডগোল হয়নি টমের চিন্তা ভাবনাতে। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। বলছে হিজ গ্রোনস, এই যে এতক্ষণ ধরে সে আর্তনাদ করলো পায়ে যন্ত্রণা, এটা কিন্তু একটা সঠিক পথে চালিত হচ্ছে। ইংলিশটা কিরম লেখা আছে, হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন। জেনুইন মানে কি? কারেক্ট। আমি যা ইমাজিন করেছি, যা যা আমার চিন্তা ভাবনা সেই ওয়েতেই যখন কাজটা হচ্ছে তখন অ্যাকর্ডিং টু মি দিস ওয়ার্ক হ্যাড গেন এ জেনুইন টোন, তাহলে সেই ওয়ার্কটা একটা জেনুইন টোন পাচ্ছে। ঠিক সেরকম এখানে যেহেতু টমের ইচ্ছা মতো এই ঘটনাটা ঘটে চলেছে সেটা লেখা আছে যে হিজ গ্রোনস, তার এই যে গোঙানি আর্তনাদ, এটা কিন্তু একটা সঠিক পথে চালিত হচ্ছে। নেক্সট, মিনওয়াইল সিড ফ্লিউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেড, এবার ইতিমধ্যে সিড ততক্ষণে নিচে চলে গেছে। সি ফ্লিউ ডাউনস্টেয়ার্স, ডাউনস্টেয়ার্স কেন? কারণ তারা দোতলাতে ছিল, নেমে এসেছে আন্টিকে ডাকার জন্য, সেজন্য ডাউনস্টেয়ার। ডাউনস্টেয়ার মানে হচ্ছে নিচের সিঁড়ি, ঠিক ওই সেম সিঁড়িকেই আমরা কি বলি আপস্টেয়ার বলি। কখন? যখন ওই সিঁড়ি দিয়ে আমরা আবার উপরের দিকে উঠি।
তাহলে নিচের দিকে গেলে ওই সিঁড়িকে আমরা ডাউন স্টেয়ার বলবো, উপরের দিকে গেলে সেই সিঁড়িকে আপ স্টেয়ার। তাহলে এখানে নিচের দিকে সে এলো এবং সেড আন্টির কাছে এসে বলছে, ও আন্ট পলি কাম। দেখো নোট অফ এক্সক্লামেশন আছে, সি চরম এক্সাইটেড, কারণ যে কোনো উপায়ে অ্যাট এনি কস্ট আন্ট পলিকে খুব কুইকলি টমের কাছে নিয়ে যেতে হবে। বলছে আন্ট পলি কাম, টমস ডাইং। বেশি কিছু বলছে না, খুব শর্টে দেখো প্রিসাইজলি বলছে ডাইং কোটেশনের মধ্যে। এই ডাইং ওয়ার্ডটা কার? ইয়েস, আন্ট পলি। আন্ট পলি বলছে ডাইং, মারা যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ হ্যাঁ, টম মারা যাচ্ছে, একটু আর অপেক্ষা করা যাবে না, কাম কুইক অর্থাৎ তাড়াতাড়ি চলে এসো। আন্ট পলি ব্যাপারটাতে খুব কনফিউজড এবং কি রিয়াক্ট করবে উনি মোটেও বুঝতে পারছেন না। কি বলছে দেখো, কোটেশনের মধ্যে লেখা আছে, আন্ট পলির বক্তব্য এটা। বলছে বাট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। রাবিশ মানে আমরা কোনটাকে রাবিশ বলি? যেটা জঞ্জাল, যেটা আমাদের দরকার নেই, অপছন্দ। এখানে রাবিশ বলতে কি বোঝানো হচ্ছে? রাবিশ বলছে এই যে কথাবার্তা, যেগুলো সিট তার কাছে এসে বললো, সে কথাগুলো সে এতটুকুও বিলিভ করতে পারলো না। যার জন্য কি বলছে, হোয়াট রাবিশ, মানে সমস্ত আননেসেসারি থিংস বা আননেসেসারি কমেন্ট তার মনে হলো। বলছে দিস ইজ নট ট্রু না হওয়ার জন্য সে বলছে হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। একদম পরিষ্কার বক্তব্য, এখানে অন্যরকম কোনো মানে নেই, পরিষ্কার যা মানে উপরে তাই বক্তব্য দিয়ে বলছেন। বলছে আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা কোনো মতেই বিশ্বাস করলাম না। বিলিভ কি? বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, রিলাই। বলছে তাহলে এই যে কথাবার্তা, এটা রিলায়েবল নয়। কোনটা? যে টম মারা যেতে চলেছে। সি ফ্লিউ আপস্টেয়ার। এবার ওই আমি এক্ষুনি বললাম যে ওই সিঁড়িটাকেই আবার আপস্টেয়ার বলবো যখন সেই সিঁড়িটা দিয়ে আবার উপরে উঠে আসবে। তাহলে আন্ট পলি উপরে উঠে আসছে, সঙ্গে কে আছে? হ্যাঁ, সিড যে ডাকতে গেছিল, এবং আরেকজন পার্সন আসছে, সি ইজ মেরি, টমস কাজিন। লেখা আছে দেখো, সিড অ্যান্ড মেরি, টমস কাজিন। কোশ্চেন পড়ে, সিড আর মেরি সঙ্গে টমের রিলেশনটা কি? দে আর টমস কাজিন। বলছে হার ফেস গ্রিউ পেল, তার মুখটা আস্তে আস্তে বিবর্ণ হয়ে গেল, মানে ফিয়ারে, একটা গোটা মুখ যেমন কালারলেস হয়ে যায় অ্যাংজাইটিতে, সেটা বলছে তার মুখটাও বিবর্ণ হয়ে গেছে এবং তার লিপস ট্রেম্বলড, তার ঠোঁটগুলো কাঁপছে। কখন আমাদের এরকম কন্ডিশন হয়? প্রচন্ড যখন আমরা প্যানিক থাকি, আমরা কোনো কিছুতে আতঙ্কিত, ভীত, অ্যাফ্রেড, একটা ফ্রাইটেন্ড একটা সিচুয়েশনে এরকম অবস্থা হয়। কি না, ফেস পেল এবং লিপস ট্রেম্বলড, কুড নট speak anything at the moment, সে কোনো কিছু এই মুহূর্তে বলতে পারছে না। when she reached the bedside she gasped out। বলছে যখন সে বিছানার পাশে গেল, যে বিছানায় টম আছে, সে বিছানার পাশে গিয়ে she gasped out, সে কি করছে? সে প্রচন্ড হাঁপাচ্ছে। gasped out এর তোমরা বাংলা মানেটা শুনে নাও আগে। gasped out মানে হচ্ছে প্রচন্ড হাঁপানো। সিনোনিমস কি হবে? সিনোনিম হচ্ছে যেটা আমরা বলি কনভালশন বা প্যান্টিং, বানানটা লিখে নেবে PANTING, অর্থাৎ সে চরম ওই মুহূর্তে সে হাঁপাচ্ছে। কি জন্য না, সে ছুটে এসছে এবং টমের কাছে এসে সে জানতে চাইছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে বা টমের কি প্রবলেম। কি বলছে দেখো, আন্ট পলি কোটেশনের মধ্যে আছে লাইনটা, বলছে টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, কি হয়েছে টম, তোমার কষ্টটা কি বা তোমার কি হয়েছে? এবার টমের পুরো যে ড্রামাটা লক্ষ্য করো, কিভাবে সে বলছে ও আন্টি আই অ্যাম, একটা ড্যাশ আছে, মানে আর বলতে পারছে না কি বলতে চাইছে। বলছে আই অ্যাম ডাইং নাও, আমি এই মাত্র আর কি মরতে চলেছি। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? আচ্ছা বেশ, তো তোমার হয়েছেটা কি? মানে মরতে চলেছে খুব ভালো কথা, কিন্তু ব্যাপারটা কি হয়েছে? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমার কি সমস্যা হয়েছে সেটা দয়া করে বলো। কোটেশনের মধ্যে টমের বক্তব্য। টম কি বলছে? ও আন্টি মাই টো ইজ পেইনিং। বলছে আন্টি আমার পায়ের বুড়ো আঙুলে প্রচন্ড যন্ত্রণা। পেইনিং, লক্ষ্য করো, টো ইজ পেইনিং মানে এখনো যন্ত্রণা হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স। বলছে আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা পায়ের আঙুলে হচ্ছে। এই যে পায়ের একটা আঙুলে যন্ত্রণা হচ্ছে, যার জন্য বলছে ও আন্টি মাই টো ইজ পেইনিং, আমার পায়ে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। ওল্ড লেডি কি করলো? ওল্ড লেডি এই কথাটা শুনে যে পায়ে যন্ত্রণা হচ্ছে এর জন্য, আন্টি মাই টো ইজ পেইনিং, তার পায়ে যন্ত্রণা হচ্ছে এইটুকুর জন্য যে সে মারা যেতে চলেছে, এই পুরো সমস্ত ব্যাপারটা বুঝতে রিয়েলাইজ করার পর আন্টি কি করলো? মানে আন্টি টোটালি স্পিচলেস।
আন্টি কিছু না বলে দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। সে বাংলাতে আমরা দেখবে একটা কথা বলি, ধপাস করে বসে পড়লো। ঠিক সেরকম সেই ব্যাপারটাতে কোনো কিছু রিয়াক্ট না করে জাস্ট সামনে যে চেয়ার ছিল সে স্যাঙ্ক ইনটু এ চেয়ার। বাংলা বললে এরকম হবে যে চেয়ারের মধ্যে তিনি যেন ডুবে গেলেন। অ্যাকচুয়ালি স্যাঙ্ক ওয়ার্ডটা হচ্ছে তোমার সিঙ্কের পাস্ট ফর্ম। সিঙ্ক ওয়ার্ডটা কোথায় ইউজ হয়? যে কোনো ওয়াটারের ক্ষেত্রে, জলের ক্ষেত্রে, অর্থাৎ জলের মধ্যে একটা ঢিল ফেলে দিলে যে ঢিলটা চলে গেল জলের তলে, তাহলে ঢিলটা কি হলো না সিঙ্ক ইনটু দ্য ওয়াটার। বা তোমার জাহাজ ডুবে যায়, যখন কোনো মানুষ ডুবে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু স্যাঙ্ক ওয়ার্ডটা ইউজ করি। কিন্তু এখানে এই ব্যাপারটা গ্রামাটিক্যালি ওরকম ভাবে যদি না ভেবে তোমরা সিচুয়েশনটা বা ওই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো, যেন একটা লেডি বলছে সে তার মনের অবস্থাটা যেরকম ছিল সেখান থেকে পুরো সিচুয়েশন থেকে যে সে বেরিয়ে আসতে পারলো, সেটা থেকে যে রিলিজ করার জন্য সে যেন চেয়ারের মধ্যে কি হলো, সে ধপাস করে চেয়ারের মধ্যে বসে পড়লো। এবং বসে তার ফার্স্ট রিয়াকশনটা কি দেখো, লক্ষ্য করো। আমি আগেই বললাম যে ভেতরে যে অ্যাংজাইটিটা ছিল, যে টেনশনটা, সেটা যেন তার মানে ইমিডিয়েটলি যেন রিমুভড হয়ে গেল। হচ্ছে সি লাভড এ লিটল, এবং সে ফার্স্ট রিয়াকশন কি করলো, সে খানিকক্ষণ হেসেই ফেললো। বলছে সে সামান্য হাসলো, দেন ক্রাইড এ লিটল, তারপর আবার কাঁদলো। মানে প্রথমে হাসি তারপরে কান্না। কান্নাটা কেন? ওই যে এতক্ষণ যে ওরিড সিচুয়েশন, একটা অ্যাংজাইটি, একটা টেনশন, একটা ফিয়ার একটা কাজ করছিল, সেটা যে হঠাৎ করে রিলিজ হওয়ার জন্য তার যে টোটাল ইমোশনটা, সেটা কিছুটা হাসি কিছুটা কান্নার মাধ্যমে কিন্তু ব্যক্ত হলো। নেক্সট লক্ষ্য করবে এখানে যে ছবিটা আছে, দেখো এখানে এই যে টম শুয়ে আছে। টম শুয়ে থাকার ফলে এই পাশে আন্টি এবং তার সিড ম্যারি সকলে কিন্তু দাঁড়িয়ে আছে। লক্ষ্য করবে পেজ নাম্বার, ছবিটা হচ্ছে 53। নেক্সট পেজ বলছে দেন সি সেড, তারপর সে বলল, ওই যে কিছুটা হাসি কান্নার পরবর্তী, বলছে টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। সত্যি তুমি আমাকে প্রচন্ড একটা শক দিলে। শক মানে কি? শক মানে হচ্ছে দুঃখ, একটা আঘাত, হার্ট করলে। তুমি আমাকে চরম একটা হার্ট করলে। কেন? দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে। কারণ হচ্ছে এইরকম একটা পায়ে সামান্য যন্ত্রণার জন্য যে একটা অ্যাটমসফিয়ার তুমি তৈরি করেছো, আই ডিড নট এক্সপেক্ট ইট ফ্রম ইউ। আমি তোমার কাছ থেকে এরকম একটা সিচুয়েশন আশা করিনি। যার জন্য কি বলছে যে টম হোয়াট ইজ শক ইউ ডিড গিভ মি, তুমি আমাকে সত্যি একটা খুব শক দিলে। নাও শাট আপ দ্য ননসেন্স, এবার রেগে বলছে ননসেন্স ইউ শাট আপ। শাট আপ মানে স্টপ, তুমি আর একটাও কোনো কথা বলবে না। ননসেন্স কেন বলছে না? মানে বিলো সেন্স, জিরো সেন্স, কোনো সেন্স যার মধ্যে, নির্বুদ্ধিতার পরিচয় তুমি দিয়েছো। আমরা কাকে ননসেন্স বলি? যার মধ্যে কোনো বুদ্ধি নেই। কিন্তু এখানে আমরা টমকে দেখতে পাচ্ছি তার মধ্যে বেশি রকম হয়তো বুদ্ধি কাজে লাগিয়ে সেটা করতে গেছিল, যার জন্য এবার কি ঘটনাটা ঘটে দেখো। তার বলছে গেট আউট অফ দিস, এসব থেকে একদম বেরিয়ে এসো, মানে এসব নাটক চলবে না, আমি সব বুঝেছি, সুতরাং এসব বন্ধ করো। গেট আউট অফ দিস, গেট আউট মানে কাম হেয়ার, অর্থাৎ বেরিয়েছো এই পুরো ঘটনাটা থেকে, এটা ঠিক নয়। দ্য গ্রোন সিস্ট, যেই এইভাবে আন্ট পলি তাকে বললো বা একটু অ্যাংরিলি তাকে এইভাবে বলার পরে সঙ্গে সঙ্গে গায়েব, কোনটা? তার ব্যথা, যন্ত্রণা, আর্তনা যা যা ছিল সব যেন সিজড হয়ে গেল। সিজড মানে টোটালি স্টপ, একদম পুরোপুরি অফ হয়ে গেল। সিজ মানে আমরা লক্ষ্য করি এরকম ডাই এর ক্ষেত্রে ইউজ হয়, মারা যাওয়া, সিজ অর্থাৎ স্টপ, আর বিন্দু মাত্র কিছু রইল না। এখানে তার যে আর্তনাদ, যে স্ক্রিম, যে গ্রোনটা চলছিল সেটা পুরোপুরি বন্ধ। তার টোপেন ভ্যানিশড, একদম টোপেনও টোটালি ডিসঅ্যাপিয়ার, ভ্যানিশড হয়ে গেল। টম ফেল্ট এ লিটল ফুলিশ অ্যান্ড সেড, তারপর টমের মুখটা কিরকম? সে একটা ভেবা চাকা বা খেয়ে গেছে এরকম একটা আছে, ফুলিশ ওয়েতে, মানে সব তার সমস্ত রকম ফন্দি ট্রিক টোটালি কিন্তু ধরা পড়ে গেছে। তাহলে তার ফলে তার মুখের অবস্থা হচ্ছে সে ফুলিশ একটা বয়ের মতো তার মুখটা দেখতে লাগছে। অ্যান্ড সেড, এবং সে ফুলিশলি তার যেটা সামান্য সমস্যা ছিল সেটা চেপে না রেখে সঙ্গে সঙ্গে সেটা সে ইউজ করতে লাগলো। কোন সমস্যাটা সামান্য ছিল? আমরা দেখবে প্রথম প্যারার ওখানে পড়েছিলাম যে তার আপার টিথে একটা মাত্র দাঁত লুজ ছিল। সেই একটা যে টুথ লুজ ছিল সেইটাকে সে সঙ্গে সঙ্গে কাজে লাগানোর জন্য রেডি। কি বলছে আন্ট পলি? হাউ মাই টুথ এক্স, আমার কিন্তু দাঁতে প্রচন্ড যন্ত্রণা। এক মানে কিন্তু ব্যথা, এটা কিন্তু সত্যি সত্যি একটু ব্যথা। বলছে হাউ মাই টুথ এক্স। এবার যতটা না হচ্ছে সঙ্গে সঙ্গে ওই টো পেনটা কিসে আবার ট্রান্সফার হয়ে গেল? টুথ পেনে। বলছে টুথ এক্স, এক্স মানে হচ্ছে ব্যথা,
বিস্ময়সূচক চিহ্ন আছে আবার, মানে এবার সত্যি প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো। কিন্তু এবং এই দাঁতে ব্যথাটা আমার আঙুলে যে পরিমাণ ব্যথা হচ্ছিল তার চেয়ে আরো অনেক বেশি, মানে এই ব্যথাটা একদম রিয়েল এবং এটা প্রচন্ড বেশি ওই পায়ে ব্যথার চেয়েও। কারণ হচ্ছে আমি কি বলেছি, টমের অ্যাকচুয়াল পারপাসটা হচ্ছে নট গোয়িং টু স্কুল বা অ্যাভয়েড স্কুল। তাহলে স্কুল অ্যাভয়েড করার জন্য পরপর সে যেমন মাথায় ভেবে রেখেছিল সেগুলো কিন্তু একটার পর একটা কিন্তু সে পেশ করে চলেছে। বলছে ইউর টুথ ইনডিড। ও আচ্ছা আচ্ছা, মানে এইটাই আর কি বাকি ছিল তোমার দাঁতে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউর টুথ? আচ্ছা তোমার দাঁতের সমস্যাটা কি শুনি। আনপলি, এবার সমস্ত কিছু আনপলি, তার একদম প্রত্যেকটা পালস জানে, যার জন্য কি বলছে কি সমস্যা তোমার, দেখো কোশ্চেন মার্ক আছে। বলছে ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি। ওই উপরের পার্টির একটা দাঁত লুজ হয়ে গেছে, লুজ মানে নড়ছে দাঁতটা, এটা ন্যাচারাল ব্যাপার। টমের মতো এই যে একটা বয়সের একটা ছেলের 7-8 বছরের দাঁত নড়ে, এটার মধ্যে কোনো রকম কোনো গন্ডগোল নেই, এটা একটা ন্যাচারাল, এবং দাঁত পড়ে যায় আবার নতুন দাঁত হয়। কিন্তু টম যেটা চেয়েছে সেটাতে কি বলছে, টম চেয়েছে যে এই দাঁতে ব্যথার ইয়েতে সে যেন বাড়িতে থাকতে পারে, সেই জন্য বলছে ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, এবং প্রচন্ড আমার যন্ত্রণা হচ্ছে। অফুলি মানে আমি কি বলেছিলাম, খুব বিটারলি, ব্যাডলি, অর্থাৎ প্রচন্ড কষ্টকর একটা যন্ত্রণা আমি ফিল করছি দাঁতে এখন। নেক্সট বলছে দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেইন। বলছে আর এই গোঙানো শুরু করো না, দয়া করে তোমার এই গোঙানো চিৎকার তুমি বন্ধ করো। ওপেন ইউর মাউথ, তোমার মুখ খোলো। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। হ্যাঁ ঠিকই, দাঁতটা দেখে আনপালি কি বললো, ইয়েস তোমার দাঁতটা কিন্তু নড়ছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, এটার জন্য তুমি কিন্তু মারা যাবে না। আর যাই হোক, দাঁতের একটা দাঁত নড়ছে বলে কোনো মানুষ মারা গেছে এটাই দেখা যায় না, তুমি বলছো তুমি এটার জন্য মারা যাবে না। মেরি গেট মি আ সিল্ক থ্রেড। মেরি আমাকে একটা সিল্কের সুতো দাও তো। টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ইট ডাজ নট হার্ট এনিমোর, প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। আসল কথাটা এবার বলে ফেলেছে, মেন যে কথা, আসল যেটুকু বক্তব্য সেটা কিন্তু বলা হয়ে গেল। কি বক্তব্য? বলছে যেহেতু মেরির কাছে সে সিল্কের একটা সুতো চেয়েছে, দাঁতটা তুলে ফেলবে। টম সেড ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। টম একদম তখন সত্যি সত্যি এবার লাফিয়ে উঠেছে আর কি, বলছে না 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 ওকে তুলে ফেলো না। ইট ডাজ নট হার্ট এনিমোর, না না আমার এটা আর কোনো যন্ত্রণা তৈরি করবে না, এটা আর কোনো কষ্ট দেবে না, মানে দাঁত কোনো মতেই আমি তুলতে চাই না। প্লিজ আন্টি, এবার সে আন্টিকে একদম কাকুতি মিনতি শুরু করেছে, কি জন্য? সে দাঁত আর তুলবে না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। আচ্ছা আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম, আমি বাড়িতে থাকতে চাই না, আমি স্কুল যেতে চাই। অর্থাৎ এতক্ষণ যা যা বলছিল সমস্ত কিছুই কিন্তু পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গেল। অর্থাৎ সে স্কুল যেতে চাইছিল না, এবার সে স্কুল যেতেও চাইছে, কিন্তু কি চাইছে না? দাঁত তুলতে সে কোনো মতেই চাইছে না। বেশ, আজকে এতটুকুই আমরা পড়ি, ওই স্টে হোম ফ্রম স্কুল এটুকু অব্দি। আর দেখবে মাত্র 2টো প্যারা বাকি আছে, সেই প্যারা দুটো বলার পর আমি গোটাটা আবার একবার জিস্ট করে আলোচনা করে দেব এবং কিছু কোশ্চেনও আমি দিয়ে দেব। প্রত্যেকে টেক্সটটা ভালো করে পড়বে। বারবার বলছি, টেক্সটের লাইনগুলো যদি ধরে ধরে না পারো, ভিডিওটা ভালো করে দেখে টেক্সট ভালো করে পড়বে, তা তবেই কিন্তু কোশ্চেনটা উত্তর বা কোনো কিছু সঠিকভাবে নিজের মতো লিখতে পারবে। তাহলে এই হোম ফ্রম স্কুল এতটুকু অবধি পড়ো, বা পরের দিন বাকিটা কমপ্লিট করে আদার্স যা কোশ্চেন যা বলার বলে দেবো। থ্যাংক ইউ।